রাত 11:15টায় আমি, নন্দা আর মৌয়া পৌঁছলাম ব্যানার্জি ভিলাতে। প্রতিদিনের মতন প্ল্যানচেট শুরু হয়। এবারের মাধ্যম আমি। এরপর একে একে প্ল্যানচেট বুজরুকির রহস্য ভেদ করলাম। আমার শরীর থেকে কোনো আত্মা বেরোয়নি নীলিমা দেবী। যেটা বেরিয়েছে সেটা হলো এই কার্পেটের তলা থেকে কিছু ধোঁয়া। আমি যদি প্রমাণ করে দিতে পারি অদ্রিজা ভণ্ড, তাহলে আপনি তীর্থ আর অদ্রিজার বিয়েটা বন্ধ করে দেবেন। সেটা প্রমাণ করার জন্য আমার কাছে শুধু গতকাল রাতটা ছিল। আপনি আর আমি যখন কথা বলছিলাম নীলিমা দেবী, আমাদের কথা কিন্তু একজন নারী পেতে শুনছিল। সুতরাং এটা পরিষ্কার যে প্ল্যানচেট রহস্যর সাথে অনেকেই জড়িত। আমার আপনার কথা একজন নয়, অনেকেই জানতো। সুতরাং এটা পরিষ্কার যে প্ল্যানচেট রহস্যর সাথে অনেকেই জড়িত। অদ্রিজা ভণ্ড প্রমাণ করার জন্য আমি যে এ ঘরে আসবো সেটা তারা খুব ভালো করে জানত। শুধু দুটো জিনিসে কিচ্ছু করা গেল না, ওই পুরনো তক্তার উপরে নতুন পেরেক আর তক্তার ফাঁকে ফাঁকে নীল রং। ওটা দেখেই আমি বুঝে গেলাম যত রহস্য ওই তক্তার নিচে। এর মধ্যে আরো একটা ব্যাপারে আমি শিওর হয়ে গেলাম, অদ্রিজার একটা যমজ বোন আছে। এটা আপনি কি করে শিওর হলেন? মিসেস দত্ত যখন শপিং এ গেলেন, আমি ওদের ঘরে গেলাম প্রমাণ খুঁজতে, আর জগন্নাথ আমাকে বাইরে থেকে তালা বন্ধ করে দিল। আটকা পড়ে ঘর থেকে বেরোনোর রাস্তা খুঁজতে আমি একটা দরজা পেলাম। দরজা দিয়ে বেরিয়েই আমি বাড়ির পেছন দিকের একটা দালানে গিয়ে উঠলাম। জায়গাটা দেখেই বুঝলাম আপনারা সেখানে খুব একটা যাতায়াত করেন না। ধুলোয় একটা মেয়ের যাতায়াতের পায়ের ছাপ দেখলাম। অদ্রিজা তো খুব একটা ঘর থেকে বেরোতোই না, তাহলে ওটা কার পায়ের ছাপ? ওরা যে যমজ বোন সেটা আমি কবে বুঝেছিলাম বলতো নন্দা? যেদিন সন্ধেবেলা অদ্রিজা আমাদের ঘরে এসেছিল এটা বলতে যে আপনারা এখান থেকে চলে যান। মনে করে দেখ, সেদিন সন্ধেবেলা পুজোর সময় অদ্রিজার কপালটা কেটে গিয়েছিল। কি অদ্রিজা, কি সর্বনাশ! অদ্রিজা, অদ্রিজা ওঠো, ওঠো মা, ওঠো 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 মা গো, ওঠো ওঠো। এ কি রক্ত তো! তীর্থ, মিসেস দত্ত, ওঠো তীর্থ। আমাদের ঘরে যে মেয়েটি এসেছিল তার কপালেও কাটা দাগ ছিল, শুধু হাতে পোড়া দাগটা ছিল। পোড়া দাগ? হ্যাঁ, ঠিক বুঝলাম না। অদ্রিজা প্ল্যানচেটের সময় একটা জ্বলন্ত মোমবাতি অনেকক্ষণ হাতে ধরে থাকতো, আর তার থেকে মোম গলে গলে সমানে ওর হাতে পড়তো। সেটা আমি প্রথম দিনই লক্ষ্য করেছিলাম। একটু সাবধানে, সাবধানে দেখো, আস্তে 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 আস্তে। চলো চলো, একটু বাইরে নিয়ে চলো, হাওয়াতে হাওয়াতে। হাতের যে জায়গায় মোমবাতি গলে পড়তো সেই জায়গায় একটা সাদাটে দাগ হয়ে গেছিল। যে অদ্রিজা সেদিন সন্ধ্যেবেলা আমাদের ঘরে এসেছিল তার হাতে কিন্তু ওই দাগটা ছিল না। কিছু বলবেন? আসুন ভেতরে আসুন। চলে যান এখান থেকে।
অদ্রিজার সাথে মেলানোর জন্যে মাথার সদ্য কাটা দাগটা সে মিলিয়েছিল ঠিকই, কিন্তু হাতের দাগটার কথা হয়তো তার খেয়ালই ছিল না। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না মিসেস মিত্র, যদি অদ্রিজার যমজ বোন থেকেও থাকে তাহলে সে আপনার কাছে এলো কেন ঝুঁকি নিয়ে? কারণ ধরা পড়ার তো একটা ভয় ছিলই। তাও এলো। আসলে সে এলো আমাদের এক প্রকার ভয় দেখাতে। পারলে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যান আপনারা, চলে যান। কেন আপনি এরকম বলছেন? হ্যাঁ, এখানেই একটা ভুল করে ফেলি। যে মেয়েটা সকালে নন্দাকে অত মরিয়া হয়ে বলল আপনারা দয়া করে এ বাড়ি ছেড়ে যাবেন না, সেই সন্ধ্যাবেলা এসে আমাদের বলছে আপনারা এখান থেকে চলে যান। আসলে আমাদের ঘরে আসাটাই না ওর একটা ভুল। ও যদি আমাদের ঘরে না আসতো তাহলে ওর হাতে যে পোড়া দাগটা নেই সেটা আমি লক্ষ্যই করতাম না। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের ঘরে এত মরিয়া হয়ে আসার কারণটা কি? আমার ধারণা এর জন্য দায়ী আপনি, তীর্থবাবু। আমি? হ্যাঁ, আপনি। অদ্রিজার বোনের দিকটাও একটু চিন্তা করে দেখুন। সে কি দেখলো তার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, এমন সুন্দর স্বামী, এত সম্পত্তি, সে কি পাচ্ছে? কিচ্ছু না। উপরন্তু তার বোনের বিয়ের পরেও হয়তো তাকে সেই প্ল্যানচেট নাটকটাতে যোগদান করতে হবে। রাগ হওয়াটা তো খুবই স্বাভাবিক, যেখানে এই প্ল্যানচেট নাটকে আসল পরিশ্রমটা সেই করত। আসল পরিশ্রম? সে কি পরিশ্রম করেছে? হ্যাঁ, আসল পরিশ্রম সেই তো করত। আমি যেটুকুনি করলাম সেটুকুনি শুধু অদ্রিজা করত। ওই প্ল্যানচেটের সময় স্টেজে লুটিয়ে পড়তো আর তারপর শেষে উঠে বসতো। বাদ বাকি সবকিছু তো ওর বোন করতো। এই স্টেজটার তলায় একটা ঘর আছে, সেখান থেকে অদ্রিজার বোন, অদ্রিজা যে জায়গাটায় বসতো তার নিচ থেকে ধোঁয়া বের করা, তারপর ওই যে গুপ্ত দরজাটা আছে ওর তলায় ড্রাই আইস রেখে তাতে গরম জল ঢেলে তার থেকে আত্মা আসার জন্য ধোঁয়া বার করা, সাইলেন্ট ফগ মেশিন ইউজ করা, এইসব তো তার বোনই করতো। দাঁড়ান দাঁড়ান, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলছেন? ট্র্যাপ ডোর, ড্রাই আইস, ফগ মেশিন? বুঝতে পারছি না আমি, আমি কিছু বুঝতে পারছি না। আপনি আপনি কি বলছেন মিসেস মিত্র? আপনি তো বলেছিলেন যে এই ট্র্যাপডোর দিয়ে নিচ থেকে কেউ উপরে আসতো না, তাহলে এখানে কি আসতো যমজ বোন ছাড়া? ত্রিধা, আপনি একটা কথা কেন ভুলে যাচ্ছেন? দিদি ভাইয়ের তো আর কোনো যমজ বোন নেই, তাহলে ওখানে এখনো কে দাঁড়িয়ে আছে? প্লিজ প্লিজ একটু খোলসা করে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার একটু আমি বলি। এটাকে বলা হয় হলোগ্রাম ইমেজ, মানে প্রতিচ্ছবি। ফিল্মে বা নাটকে এগুলো দিয়ে ভূত তৈরি করতে দেখা যায়, মানে ভূতের ইমেজ। শুধু ভূত কেন, আপনারাও দেখে থাকবেন ভোটের সময় এই প্রতিচ্ছবি দিয়ে ইলেকশন ক্যাম্পেইন করা হয়। একই সঙ্গে একাধিক জায়গায় একই লিডারকে বক্তৃতা দিতে দেখা যায় এই হলোগ্রামের মাধ্যমে। হলোগ্রাম ইমেজ? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলুন। দাঁড়ান দাঁড়ান, আমি একটা জিনিস দেখাচ্ছি, তাতে পরিষ্কার বুঝতে পারবেন। এই যে ধোঁয়ার মধ্যে আমাকে দেখছেন, এটাও আমি। তবে শুটিং করে তোলা আমি। এইটা করার জন্যই আজ সকালে আমাকে বেরোতে হয়েছিল।
এই হলোগ্রাম ব্যাপারটা না খুব মজার, অনেকটা ওই আমরা সিনেমা দেখি না তার মতো। তবে হলোগ্রামের ক্ষেত্রে ছবিটা ফুটিয়ে তোলার জন্য একটা ইনভিজিবল পর্দা লাগে। কোথায় সেই পর্দাটা? আছে আছে, সব আছে। এই জায়গাটায় একটা গুপ্ত দরজা আছে, আর ওটার মধ্যে অনেকগুলো ফুটো আছে। সেই ফুটো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর এই ধোঁয়াটা এখানে জমাট বেঁধে আছে। এই যে জমাট বাঁধা ধোঁয়াটা, এটাই হলো স্ক্রিন, স্মোক স্ক্রিন। হলোগ্রাম ধোঁয়ার উপরেও প্রজেক্ট করা যায়, মানে ধোঁয়ার উপরে ফেললেও হলোগ্রামের ছবিটা ফুটে ওঠে। আমার সব ভুলিয়ে যাচ্ছে, আপনি একটু বুঝিয়ে বলুন প্লিজ। এক মিনিট, আপনি বলছেন এই ধোঁয়ার ওপর ছবি প্রজেক্ট করা হতো, কিন্তু তার জন্য তো একটা প্রজেক্টর দরকার, সেটা কোথায়? আপনি তো সায়েন্সের স্টুডেন্ট ত্রিধা, আপনি একদম ঠিক ধরেছেন। প্রজেক্টর আছে। নন্দা আমাকে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন দেয়, এই ঘরের কোনো লাইট চলে না। তারপর ইলেকট্রিশিয়ান জানায় যে এই ঘরের লাইন কাটা। লাইন কাটা ঠিকই, তবে একটা লাইন ছাড়া। ওই যে ওইটা, ওইটার মধ্যে আছে প্রজেক্টর। অরূপ, প্রজেক্টরটা বন্ধ কর। সকাল থেকে পুলিশের লোক নিঃশব্দে এই ঘরে কাজ করে এই ঘরে আলো জ্বালানোর ব্যবস্থা করেছে। এই ঘরের আলোটা জ্বালিয়ে দিন প্লিজ। এই দেখুন, এটা হচ্ছে প্রজেক্টর। এটার মাধ্যমেই অন্ধকার ঘরে ভূতের ছবি তৈরি করা হতো। অদ্রিজার বনে যখন শুটিংটা করা হতো তখন তার চারিপাশে ধোঁয়া রাখা হতো, আর ছবিটা প্রজেক্ট করা হতো ধোঁয়ার মধ্যে। সুতরাং ওই সিলভার মুখটুকুনি ছাড়া আর কিছুই দেখা যেত না। এটা আপনার কাছে রাখুন। আপনাদের এবার আরো একটা জিনিস দেখাবো। নন্দা, একটু আয় আমার সাথে। ধরো দিকটা। এই দেখুন, এই দরজাটা দিয়ে অদ্রিজার বোন এই ঘরে আর স্টেজের নিচে যাতায়াত করত। এই দরজার ওদিকে হচ্ছে বাড়ির পেছন দিক, যেখানে আপনারা কেউই খুব একটা যাতায়াত করেন না। আর সেই সুযোগটাই ওরা নিয়েছে। আরেকটা জিনিস দেখুন, আপনাদের কার্পেটটা একটু তোল। এই দেখুন, কার্পেটের এই অংশটা কাটা। এইটা হচ্ছে ট্র্যাপ ডোর। মানে গুপ্ত দরজা।
এর মধ্যে অনেকগুলো ফুটো আছে। এই দেখুন এই ফুটোগুলো। আর এই ফুটোগুলোর মাঝে মাঝে না নীল রং করা। কেন বলুন তো? যাতে এই ফুটোগুলো সহজে নজরে না পড়ে। আর প্ল্যানচেটের সময় তো এ ঘরে খুব একটা আলো জ্বলে না, মোমবাতির আলোই জ্বলে, তাই এখানে কি আছে সেটা খুব একটা সহজে বোঝাও যাবে না। এবার দেখুন এই ট্র্যাপডোরটা কোন দিকে খোলে। বাইরের দিকে। তার মানে প্ল্যানচেটের সময় এই গুপ্ত দরজাটা খোলা হয় না। খুললে তো আপনাদের কারো না কারো নজরেই পড়তো। দেখুন এবার এর ভেতরে কি কি আছে। ভাই আপনি একটু ওপরে উঠে আসুন। এই যে ওনাকে দেখুন। অদ্রিজার বোন অদ্রিজাকে প্ল্যানচেটে যেভাবে সাহায্য করত, উনি আজ আমায় প্ল্যানচেটে সেইভাবেই সাহায্য করেছেন। ওই যে আমার শরীর থেকে ধোঁয়া উঠলো, আত্মা হয়ে এদিকে চলে এলো, তারপর এখান দিয়ে ধোঁয়া উঠলো, তার মধ্যে আত্মা এলো, এই সব কিছু ওনারই জন্য। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, কার্পেটের ফুটো থেকে যখন ধোঁয়া বেরোলো আমরা কেন বুঝতে পারলাম না? বুঝতে পারেননি কারণ ড্রাই আইসের জন্য। ভাই আপনি একটু ওই ড্রাই আইসের ট্রেটা আর গরম জল ওই সবগুলো নিয়ে আসুন তো, জিনিসগুলো। কেটলিটা দিন আমাকে। দেখুন যেই মুহূর্তে গরম জল দেওয়া হচ্ছে, ড্রাই আইস থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর ধোঁয়াটা কিন্তু ওই জায়গাতেই জমে আছে, মানে ধোঁয়াটা কোত্থেকে বেরোচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই ধোঁয়া দিয়েই সিরিয়াল সিনেমায় স্বর্গের আবহ তৈরি করা হয়। ভাই আপনি এবার এগুলোকে একটু নিচে নিয়ে যান। ভাই এই ট্রেটাকে এবার আপনি নিচে নিয়ে যান আস্তে। আমি ঢাকনাটা বন্ধ করছি, আপনি গরম জল ঢালবেন। ড্রাই আইসের ধোঁয়াটা এই জায়গাটায় জমাট বেঁধে থাকতো, আর তারপরে সাইলেন্ট ফগ মেশিন দিয়ে এখানে একটা ধোঁয়া স্ক্রিন তৈরি করা হতো, স্মোক স্ক্রিন। এত আয়োজন, আমাকে আমাকে বোকা বানানোর জন্য এত কিছু। না না মিসেস মিত্র, আমি আমি মানতে পারছি না। অদ্রিজা ভণ্ড হতে পারে না, অদ্রিজার আত্মা আসতো না, এটা আমি কিছুতেই মানতে পারছি। আচ্ছা আপনি 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 নিজেই নিজেকে একটা প্রশ্ন করুন। অদ্রিজার আত্মা যদি সত্যিই আসতো, তাহলে সে কাল এসে নিজের কথা না বলে রতিনবাবুর কথা কেন বলল? কারণ আত্মা যখন কাল এসেছিল তখন তো অদ্রিজা মৃত, তাহলে সে নিজের কথা বললো না কেন বলুন? কেন এমন করলো বলুন তো? কেন এমন করলো? কেন এভাবে আমাকে ঠকালো? তোমরা কেন এভাবে ঠকালো? মিসেস ব্যানার্জি, অদ্রিজা আপনাকে ঠকাতে চায়নি। মা বোনের চাপে পড়ে না, রীতিমতো তাদের হুমকিতে সে কাজ করতে বাধ্য হয়েছিল। আমি নিজে শুনেছিলাম
অদ্রিজাকে হুমকি দেওয়া হয়েছে প্ল্যান যেটা ঠিক আছে। কে কাঁদছে? অদ্রিজা? কেন এত সহজে পার পাবি ভেবেছিস তুই? হয় তুই থাকবি নয় আমি। অদ্রিজা আপনাকে ঠকাতে চায়নি মিসেস ব্যানার্জি। ও যখন জানতে পেরেছিল যে আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন অদ্রিজা ভণ্ড এটা প্রমাণ করার জন্য, ও তখন কিন্তু আমাদের সাহায্য করতে চেয়েছিল। ভালো করে ভেবে দেখুন, আপনি যখন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা পুজো করেন, ও কি কোনোদিনও আপনার কাছে আসে? আসে না, কিন্তু সেদিন এসেছিল। আর আমার ধারণা সেদিন এই ঘটনাটা ও ইচ্ছা করে ঘটিয়েছিল, আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যে যে মানুষ অদ্রিজার কপালে কাটা দাগ থাকলেও আত্মা অদ্রিজার কপালে কিন্তু কোনো কাটা দাগ নেই।